সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর 5.1-এর 21, 22 ও 23 নং অঙ্ক সলভ করে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার 101। তোমরা খেয়াল করো, একটি লঞ্চে 21 নাম্বার, একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? তাহলে খেয়াল করো, কেবিনের যাত্রী সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, মনে করি কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী ইকুয়াল টু এক্স জন। কেবিনের যাত্রী ধরে নিলাম এক্স জন। তাহলে এই লঞ্চের যাত্রী সংখ্যা কত ছিল? 47। সুতরাং ডেকের যাত্রী সংখ্যা, ডেকের যাত্রী 47 মাইনাস এক্স এতজন। ঠিক আছে, যেহেতু ডেকের এবং কেবিনের মোট যাত্রী ছিল কত? 47। ডেকের এবং কেবিনের মোট যাত্রী ছিল 47। তাহলে কেবিনের যদি এক্স জন হয় তাহলে ডেকের হবে 47 থেকে কেবিনের যাত্রী সংখ্যা বাদ দিলে যা থাকে সেটা। এখন দেওয়া আছে কি, কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, অর্থাৎ কেবিনের যা ভাড়া হবে তার ডেকের ভাড়ার দ্বিগুণ হবে। তাহলে এখন ডেকের ভাড়া দেওয়া আছে মাথাপিছু 30 টাকা। তাহলে দেওয়া আছে, আমরা লিখতে পারি কি, দেওয়া আছে ডেকের ভাড়া, ডেকের মাথাপিছু ভাড়া, ডেকের মাথাপিছু ভাড়া কত? ইকুয়াল টু 30 টাকা। ঠিক আছে, সুতরাং কেবিনের মাথাপিছু ভাড়া তার দ্বিগুণ, অর্থাৎ 30 × 2 ইকুয়াল টু 60 টাকা। ঠিক আছে, এখন ডেকের মোট ভাড়া, ডেকের মোট ভাড়া একজনের ভাড়া হলো 30 টাকা। তাহলে মোট ভাড়া কত? যাত্রী সংখ্যা দিয়ে গুণ। তাহলে 30, এখন ডেকের যাত্রী সংখ্যা কত? 47 মাইনাস এক্স। তাহলে এটা দ্বারা গুণ করতে হবে, 47 মাইনাস এক্স। ঠিক আছে, অর্থাৎ মোট ভাড়া বা যদি আমরা নির্ণয় করতে চাই, একজনের ভাড়াকে আমরা মোট যাত্রী সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে মোট ভাড়া পাওয়া যাবে। ঠিক আছে, সুতরাং কেবিনের মোট ভাড়া ইকুয়াল টু কেবিনের একজনের ভাড়া কত? 60 টাকা। কেবিনের মোট যাত্রী সংখ্যা কত? এক্স জন। ঠিক আছে, তাহলে এক্স দ্বারা গুণ করতে হবে, এত টাকা। ঠিক আছে, এখন মোট ভাড়া, কেবিনের ভাড়া আর ডেকের মোট ভাড়া পাইছি কত আমরা? 1680 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি, প্রশ্ন মতে 60x প্লাস 30 × 47 মাইনাস এক্স এত ইকুয়াল টু হলো গিয়ে 1680, বা 60x প্লাস এটা দ্বারা গুণ করো, 3 × 7 = 21, 1 হাতে আছে 2, 3 × 4 = 12 আর 2 = 14, শূন্যটা দিয়ে দিবা ডান দিকে, মাইনাস 30x, মাইনাস 30x ইকুয়াল টু 1680। ঠিক আছে, এরপরে খেয়াল করো, এটাকে ক্যালকুলেশন করো, বা 60x মাইনাস 30x ইকুয়াল টু হলো 30x, আর এটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো। 1680 ইকুয়াল টু 1680 মাইনাস এদিকে হলো 1410, বা 30x ইকুয়াল টু 1680 থেকে 1410 গেলে গা তাকে কত? 270, বা x ইকুয়াল টু 270/30। যেহেতু গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে, এই 0 0 ক্যান্সেল, 3 নং 27।
সুতরাং এক্স ইকুয়াল টু 9। সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা ইকুয়াল টু 9 জন। এটাই আনসার। আমাদেরকে কেবিনের যাত্রী সংখ্যা বের করতে বলছে। এটা এখানে ডেকের যাত্রী সংখ্যাও বলতে পারে। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা যদি 9 জন হয়, তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে? 47 মাইনাস 9। ঠিক আছে, যা আসে। আমি আবারও বলে দিতেছি, খেয়াল করো। এখানে কেবিনের যাত্রী সংখ্যা কত সেটা নির্ণয় করতে হবে। তো মনে করে নিলাম কেবিনের যাত্রী 1 জন। সুতরাং ডেকের যাত্রী কী হবে? যেহেতু দুইটা মিলায় হলো 47, তাহলে 47 থেকে কেবিনের যাত্রী সংখ্যাটা বিয়োগ। দেওয়া আছে ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা। আর তাহলে কেবিনের ভাড়া কত হবে? ডেকের ভাড়ার দ্বিগুণ, যেহেতু 30 ইন্টু 2 ইকুয়াল টু 60 টাকা। এখন ডেকের মোট ভাড়া কত হবে? মোট ভাড়া নির্ণয় করতে হলে যাত্রী সংখ্যা দিয়ে গুণ করতে হবে। একজনের বেলা 30 টাকা, তার যাত্রী সংখ্যা হলো 47 মাইনাস 1 এত। মনে করো 10 জন একটা যাত্রী আছে একটা লঞ্চে, তাহলে একজনের ভাড়া যদি 100 টাকা হয়, তাহলে 10 জনের ভাড়া 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক এটাও এরকম। ঠিক আছে, তাহলে কেবিনের মোট ভাড়া একজনের ভাড়া হলো 60 টাকা, মোট যাত্রী হলো এক্স দ্বারা গুণ। ঠিক আছে, মোট যাত্রী যদি 100 হয়, তাহলে 100 দ্বারা গুণ, 200 হলে 200 দ্বারা গুণ। ঠিক আছে, এরকম। তাহলে প্রশ্ন মতে 60x প্লাস 30 ইন্টু এত ইকুয়াল টু মোট ভাড়া পাইছি কত? 1680 টাকা। এরপর এটাকে গুণ করছি এত। এরপরে কি করছি? ক্যালকুলেশন করে আমরা এক্সের মান পাইছি কত? 9। সুতরাং কেবিনের যাত্রীর সংখ্যা 9 জন। এরপরে পরের অঙ্কটা খেয়াল করো। এর পরের অঙ্কটা কি বলছে? মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? এইটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে খেয়াল করো কোন প্রকারের মুদ্রার সংখ্যা। তাহলে মনে করি এখানে দুই প্রকারের মুদ্রা আছে, একটা হলো 25 পয়সার মুদ্রা, একটা হলো 50 পয়সার মুদ্রা। তাহলে ধরে নিলাম 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা ইকুয়াল টু এক্সটি। 25 পয়সার মুদ্রার সংখ্যা কয়টা? এক্সটি ধরে নিলাম। ঠিক আছে, 25 পয়সার মুদ্রার সংখ্যা ধরলাম এক্সটি। সুতরাং 50 পয়সার মুদ্রা হবে কত? যেহেতু দুইটা মিললে আছে 120টি, তাহলে 120 থেকে বিয়োগ যাবে এক্স এতটি। এখন প্রশ্ন মতে এখানে যেহেতু টাকায় উল্লেখ আছে মুদ্রা মোট 35 টাকা, তাহলে এটা কিন্তু পয়সাতে। ঠিক আছে, পয়সাটাকে আমরা কি করব? টাকায় নিব, যেহেতু 25 পয়সার মুদ্রা। এখন খেয়াল করে দেখো 25 পয়সার কয়টা মুদ্রায় 1 টাকা হয়? নিশ্চয়ই বলবো যে 4টা। তাহলে 4 দ্বারা ভাগ হবে এটা। ঠিক আছে, যেহেতু পয়সা টাকায় নিলে অবশ্যই সেটা কমবে, এই জন্য 4 দ্বারা ভাগ। এই জায়গাটা অনেকেই প্যাচ লাগায়। ঠিক আছে, ভাগ হবে না গুণ হবে সেটা আমরা বুঝতে পারি না অনেক সময়। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো এটা হলো পয়সায় আছে এক্স পয়সা। মনে করো 25 পয়সা কয়টা? 10টা বা 8টা মনে করো। ঠিক আছে, 8টা যদি হয়, 8টা কয় টাকা হয়? 2 টাকা। তাহলে কী করে আনতে হবে 2 টাকা? 4 দ্বারা ভাগ করতে হবে, এই যে এটা ভাগ। ঠিক আছে, প্লাস এইটাও ঠিক এরকম 120 মাইনাস এক্স। এটা হলো 50 পয়সা মুদ্রা সংখ্যা। তাহলে এটাকে টাকায় নিলে অবশ্যই ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? 50 পয়সা, 2টা 50 পয়সা হয় 1 টাকা, এই জন্য 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, মনে করো 50 পয়সা মুদ্রা সংখ্যা পেলাম আমরা 100। এখন 150 পয়সা কয় টাকা হয়? 50 টাকা। তাহলে 2 দ্বারা ভাগ করলে 50 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, এটা আমরা অনেক সময় প্যাচ লাগাই, এই জন্য আমি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে দিলাম। তো ইকুয়াল টু কত? 35। বা এখন লসাগু করো, 4 আর 2 এর লসাগু কত? 4। তাহলে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে 2, 12 দোকানে 24, 12 দোকানে 24 মাইনাস টোয়াইস এক্স ইকুয়াল টু 35। বা এখন 4 240 মাইনাস টোয়াইস এক্স, মাইনাস এক্স হবে, আচ্ছা এক্স প্লাস
এক্স প্লাস এত এত ইকুয়াল টু 35 বা 240 মাইনাস এক্স ইকুয়াল টু 4 দ্বারা গুণ করলে 35 ইন্টু 4 বা মাইনাস এক্স ইকুয়াল টু এটা গুণ করো 4 5 20 শূন্য হাতের আছে 2 3 4 12 আর 2 14 140 আর এটা এই পাশে গেলে মাইনাস হবে 240 বা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 240 থেকে 140 গেলে থাকে 100 ঠিক আছে। সুতরাং এক্স ইকুয়াল টু 100। এখন এক্সটা কী ছিল 25 পয়সার মুদ্রা সংখ্যা, এক্সটা ছিল 25 পয়সার মুদ্রা সংখ্যা, এক্স ছিল 25 পয়সার মুদ্রা সংখ্যা ঠিক আছে। তাহলে এক্স ছিল 25 পয়সার মুদ্রা সংখ্যা, সুতরাং 25 পয়সার মুদ্রা ইকুয়াল টু 100টি আর 50 পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা হলো কত হবে 120 থেকে এই যে 50 পয়সা 120 বিয়োগ হলো 100 ইকুয়াল টু 20টি, এটাই আনসার। এরপরের অঙ্কটা খেয়াল করো, এরপরের অঙ্কটা কি বলছে, একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খেয়াল করো। এখানে মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার অতিক্রম করছে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছে। তাহলে মনে করি মনে করি 60 কিলোমিটার বেগে x কিলোমিটার গিয়েছে, 60 কিলোমিটার বেগে x কিলোমিটার গিয়েছে ঠিক আছে। এখন এটাকে সাজায় লেখো, গাড়িটি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ যায়। একটা চিত্র খেয়াল করো, চিত্রটা আমি তোমাদেরকে লাল কালিতে বোঝাইতেছি। মনে করো এইটা ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত হলো গিয়ে মোট কত 240 কিলোমিটার, মোট কত কিলোমিটার 240 কিলোমিটার, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত কত কিলোমিটার 240 কিলোমিটার। এখন 60 কিলোমিটার বেগে মনে করো এই পর্যন্ত গেছে ঠিক আছে, এটা কত কিলোমিটার বেগে 60 কিলোমিটার বেগে, 60 কিলোমিটার বেগে কতটুকু গেছে x কিলোমিটার। তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত বাকি থাকে কত 60 ভাগ দিলে যতটুকু থাকে ঠিক আছে, বাকিটা গেছে 40 কিলোমিটার বেগে। 40 কিলোমিটার বেগে কতটুকু যাবে সে 240, তার থেকে বাদ যাবে এক্স, যেহেতু 60 কিলোমিটার বেগে সে x কিলোমিটার গেছে ঠিক আছে, এইটা গেছে। কারণ এইটা কত কিলোমিটার বেগে গেছে, সে 40 কিলোমিটার বেগে গেছে, এইটা গেছে 40 কিলোমিটার বেগে। ভালো করে খেয়াল করো ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত গেছে 60 কিলোমিটার বেগে, এইখান থেকে এই পর্যন্ত গেছে বাকিটা 40 কিলোমিটার, বাকিটা কত 240 থেকে x বিয়োগ ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম, মনে করি 60 কিলোমিটার বেগে x কিলোমিটার গিয়েছে। এখন 60 কিলোমিটার বেগে যদি x কিলোমিটার যায়, তাহলে সুতরাং 40 কিলোমিটার বেগে যায় কত 240 বিয়োগ x কিলোমিটার। এখন
সে 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার। আমাদেরকে যেহেতু মোট 5 ঘন্টা দেওয়া আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 60 কিলোমিটার 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়। সুতরাং 1 কিলোমিটার যায় 1/60 ঘন্টায়। সুতরাং এখানে আমাদের প্রথম 60 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার। সুতরাং x কিলোমিটার যায় x/60 ঘন্টায়। আবার 40 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 40 কিলোমিটার যায় 1 ঘন্টায়। সুতরাং 1 কিলোমিটার যায় 1/40 ঘন্টায়। সুতরাং 240 মাইনাস এক্স এত কিলোমিটার যায় 240 মাইনাস এক্স এত ঘন্টায় বাই 40 এত ঘন্টায়। প্রশ্ন মতে x/60 প্লাস 240 মাইনাস এক্স বাই 40 ইকুয়াল টু এই যে 5 ঘন্টায় সে কতটুকু পথ গেছে, এটা এত ঘন্টা আর এটা এত ঘন্টা সমান হলো মোট হলো 5 ঘন্টা। এইটাকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান পাইলেই আমাদের সমাধান হয়ে গেল। ঠিক আছে, বা এখন 60 আর 40 লসাগু। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি শূন্য থাকে লসাগু করার ক্ষেত্রে শূন্যটা বাদ দিয়ে দিবা। ঠিক আছে, শূন্যটা যদি বাদ দিয়ে দাও তাহলে কি হয়, শূন্যটা বাদ দিলে শূন্যটা যদি বাদ দিই, হ্যাঁ, তাহলে কি হবে, আমরা যদি শূন্য বাদ দিয়ে দিই তাহলে 4 আর 6 এর লসাগু করলে হইতেছে 4 আর 6 এর লসাগু কত 12। ঠিক আছে, 4 আর 6 এর লসাগু 12, এই শূন্য দিয়ে দেবো 120 লসাগু। 60 দ্বারা ভাগ করলে 2 2x প্লাস 40 দ্বারা ভাগ করলে 3, তাহলে 3 ইন্টু 240 মাইনাস এক্স ইকুয়াল টু 5, বা 2x প্লাস 3 24 72 মাইনাস 3x ইকুয়াল টু 5 দ্বারা গুণ করলে 5 12 60 একটা শূন্য, বা 2x মাইনাস 3x থাকলে কত মাইনাস এক্স ইকুয়াল টু 600, এখানে আছে প্লাস, এটা এই পাশে গেলে মাইনাস 720, বা মাইনাস এক্স ইকুয়াল টু 720 থেকে 600 গেলে থাকে মাইনাস 120। সুতরাং এক্স ইকুয়াল টু 120। সুতরাং ওই ব্যক্তি 60 কিলোমিটার বেগে কতটুকু গেছিলো 120 কিলোমিটার। সুতরাং 60 কিলোমিটার বেগে গিয়েছিল কতটুকু 120 কিলোমিটার। আনসার 120 কিলোমিটার। ধন্যবাদ সকলকে।